দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। লং মার্চ, বিক্ষুব্ধ দেশ, এই শিরোনাম আজ আমরা কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি যুক্ত আছেন। পরিচয় করাতে চাই শুরুতে তাদেরকে। জনাব মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আছেন সৈয়দ মাজহারুল হক সোহাগ, সহকারী অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। ধন্যবাদ। আমি সরাসরি সৈয়দ মাজহারুল হক সোহাগ আপনাকে দিয়ে শুরু করি। বিএনপির সহযোগী তিনটি সংগঠন আজকে আপনি জানেন যে ঢাকা থেকে লং মার্চ করেছে, ঢাকা টু আখাউড়া। সেটি হচ্ছে এই যে ভারতীয় যে তথ্য আগ্রাসন, তাদের এই যে আগ্রাসনের বিরুদ্ধে, অর্থাৎ আগ্রাসনটি রুখতে। একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি সকালে সাবেক পুলিশের কর্মকর্তারাও একটি পদযাত্রা করেছে রাজধানীতে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আসলে মানুষের মধ্যে সোচ্চার বা সচেতনতা কতটা বেড়েছে বলে মনে করছেন? আসলে যেহেতু আপনি দেখেন সোশ্যাল মিডিয়া, মানুষের মধ্যে সচেতনতা আমরা কয়েকটা ভাবে বুঝতে পারি। যে প্রিন্ট মিডিয়াতে দেখতে পারি, এরপরে সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেহেতু বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল, যেহেতু তার আজকে 3টা অঙ্গ সংগঠন সে লং মার্চ করছে, কয়েকদিন আগে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারকলিপি দিল, তাহলে অবশ্যই এটার একটা মানুষের মধ্যে একটা সাড়া দেখা যায়। এতেই প্রমাণ করে যেটা সাড়া দেখা যায়। কিন্তু এইখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো, আমরা আসলে বিএনপি এমন না যে ভারত বিরোধিতা বা অমুকের সাথে আমাদের বিরোধিতা। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যে বিএনপি তার যে প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ, এইটা করার মতো রাইট বা অধিকার সকল দেশের নাগরিকের আছে। বিএনপি সেইভাবেই করছে। যেমন ক্যালকাটায় তারা আমাদের কনসুল অফিসে হামলা চালিয়েছে, আগারগাঁতে হামলা চালিয়েছে। বিএনপি কিন্তু সেটা করছে না, তারা শান্তিপূর্ণভাবে এটা প্রতিবাদ জানাচ্ছে। আর এই বিষয়টা ভারতের যে উগ্রবাদী মহল, তারা বিভিন্ন মিডিয়াতে, আর উগ্রবাদী সরকার ও ক্ষমতায় প্রতিক্রিয়াশীল সরকার ভারতের যে জনগোষ্ঠী, তাদেরও আমাদের জনগণের যে মেন্টালিটি, বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দলের যে তাদের যে ক্ষোভটা, সেটা জানানো দরকার। সেই জন্য এটা আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে, আর বাংলাদেশের মানুষ আসলেই শান্তিপ্রিয়, আসলেই শান্তিপ্রিয়। আর এই যে কিছু প্রপাগান্ডা যে ছড়ানো হচ্ছে, আপনি দেখেন রাস্তাঘাটে বা আমাদের সাথেও যে বন্ধুবান্ধব আছে মাইনরিটি বা যাদেরকে আমরা সনাতন বলি, কারো কিন্তু কোনো আমি দেখি না এই ধরনের কোনো ক্ষোভ বা তাদের উপর আক্রমণ। সম্পূর্ণ একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সুতরাং এটার বিরুদ্ধে যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোটা শ্রেয়, এবং মানুষ সেটা সমর্থন করে। কিন্তু আমাদের দেশের মানুষ কোনো সময় যে এইটা সমর্থন করে না যে আমরা সবসময় চাই যে সকলের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, কারোর সাথে বাংলাদেশের এটাই পররাষ্ট্রনীতি, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এবং বিএনপি সবসময় এই জিনিসটাই করে যাচ্ছে। এবং এখনকার প্রতিবাদগুলো আপনি দেখবেন সব হলো শান্তিপূর্ণ প্রতিবাদ। জি, আমি আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই জনাব মোস্তফা কামাল আপনার কাছে। ভারতের এই মিথ্যা প্রপাগান্ডা, তথ্য আগ্রাসন, মানে যা যা করছে, এটা আসলে শেষ কোথায় দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। খুব কঠিন প্রশ্ন করেছেন। আপনাকে ছোট্ট করে একটা কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। এটার শেষ দৃশ্য তো আপাতত দেখা যাচ্ছে না। তো আবার আমরা সেটাকে ষড়যন্ত্র বলছি, প্রপাগান্ডা বলছি, হ্যাঁ বলতে পারি। কিন্তু ভারতের দৃষ্টিতে ওইটা কূটনীতি। তাদের এখন এর বাইরে যাওয়ার বোধহয় সুযোগও তেমন একটা নেই। কারণ 5 আগস্টে তারা যে কষ্ট পেয়েছে, যেই বেদনা এখনো সইছে, এটা তাদের কল্পনার বাইরে, ধারণারও বাইরে, দুঃস্বপ্নেরও বাইরে। কূটনীতির বহিঃপ্রকাশ বলছেন। এখন যেহেতু কিচ্ছু নাই ভালো কিছু প্রতিবাদ করার, এখন তারা মূলত সোজা কথায় তারা আমাদেরকে এখন ডিস্টার্ব করার পদ্ধতি নিয়েছে। এত বড় আঘাত তারা সইতে পারছে না, অর্থাৎ বাস্তবতা মেনে নিতে পারছে না। যেটা আপনার বোধহয় মনে থাকার কথা, 5-6 মাস আগে একটা বাক্য খুব ট্রল হয়েছিল, তুমি রিয়েলিটি মাইনে নাও। এটা খুব ঐতিহাসিক কথা। কিন্তু এই রিয়েলিটি মাইনে নাও মানে মেনে নাও, বাস্তবতা মেনে নাও, সেটা উদ্দেশ্য করা হয়েছিল 5-6 মাস আগে
শেখ হাসিনাকে, যে বাস্তবতা মেনে তুমি, ওনার বাবারই সেটা একটা পরামর্শ ছিল, কিন্তু পরামর্শটা ছিল মূলত ৭১-এ পাকিস্তানের প্রতি, যে পাকিস্তান যেন রিয়েলিটি মেনে নেয়। পাকিস্তান ওই রিয়েলিটি মেনে নেয়নি, না নেয়ার কি পরিণতি ওটা পাকিস্তান ভুগেছে। আবার আমাদের মুক্তিযুদ্ধে যারা সহায়তা করেছে, সহযোগিতা দিয়েছে ভারত, তারাও এখনকার রিয়েলিটি মেনে নিতে পারছে না, বাংলাদেশকে তারা সহ্য করতে পারছে না। অর্থাৎ নতুন বাংলাদেশের যে চিত্র, যে আবহ, এটা তারা মেনে নিতে পারছে না। একইভাবে তাদের জন্য আমাদের বলতে হবে, দিল্লি তুমি ঢাকার রিয়েলিটি মাইনে নাও। আমাদের প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার 2 দিন আগেই কিন্তু ভারতকে ওই বিষয়টা বলেছেন। শপথ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াতও দিয়েছেন, এবং দাওয়াতের ভাষা ছিল যে দ্রুত আসেন বাংলাদেশের পরিস্থিতি দেখতে, নতুন বাংলাদেশ দেখতে, নইলে আপনি মিস করবেন। অর্থাৎ আমাদের কূটনীতিটা এবার এতই শালীন, আবার এতই কঠিন, শুধু ট্রিট ফর ট্রেট বললেও কম হবে। তারা করছে উচ্ছৃঙ্খলতা, নোংরা নোংরা ভাষা ব্যবহার করছে আমাদের বিষয়ে, যাবতীয় কদাকার ঘটনাকে সাজাচ্ছে। ছবি ছেড়েছে যে গরুকে মারা হচ্ছে, এটার নাম গোমাতা, যে বাঙালি এত খারাপ বাংলাদেশের মানুষ ভারতের গোমাতাকে মারছে। আমাদের পর্যটকদেরও হেনস্থা করা হচ্ছে। এটা ভারতীয় একটা ছবির একটা ফুটেজ, মোটেই বাংলাদেশের ঘটনা না। আবার কিছুদিন দেখা গেল যে ট্রাম্পের সমর্থকদেরকে আমরা খুব পিটাচ্ছি। এটা উদ্দেশ্য, এটা ভারতের তৈরি করা, যুক্তরাষ্ট্রকে বুঝানো, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রধান রাষ্ট্রপতিকে খেপানো বা চটানো। একটা বিবৃতি পর্যন্ত আদায় করা হয়েছিল, এটা তাদের দুষ্টামির একটা অংশ ছিল। অর্থাৎ নাছাড়বান্দা যেটাকে বলে, ওই রকমে ভারত এখন নিয়েছে। ভারত কি আসলে রিয়েলিটি বুঝতে পারছে না? এখনো বুঝতে পারছে না তারা। নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ যে শেখ হাসিনা যুক্ত বাংলাদেশ নয়, শেখ হাসিনা যুক্ত বাংলাদেশ আর শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে যে আকাশ পাতাল তফাৎ, ওইটা তারা এখনো উপলব্ধি করছে না, অথবা উপলব্ধি করে থাকতেও পারে। সেটার প্রকাশ ঘটাচ্ছে বিকৃতভাবে। আমাদের সাবেক সেনা পরিবারের সদস্যরা বা সেনা কর্মকর্তা, সেনার সদস্যরা একটা বিক্ষোভ করেছে, সেটাকে বিকৃতভাবে ট্রল করে কিন্তু প্রচার করা হচ্ছে। সাবেক পুলিশের সদস্যরাও কিন্তু এরই মধ্যে পদযাত্রা বা একটা প্রতিক্রিয়া দিয়েছে, সেটাকেও বিকৃতভাবে তারা ব্যাখ্যা করছে। এর মধ্য দিয়ে যেটা হয়, আমাদের এখানে সম্ভবত ৯১ সালে নির্বাচনে হারার পর শেখ হাসিনা বলেছিলেন যে একদিনও শান্তিতে থাকতে দেব না, সেটা উদ্দেশ্য করে বলেছিলেন মূলত বিএনপিরে। এবার হয়ে থাকতে পারে ভারত এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে যে ইউনূস সরকারকে বা বাংলাদেশকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। এটা কিন্তু একদম পরিষ্কার। নইলে কোন পর্যায়ে গেলে বলে যে পেঁয়াজ আটকে দেব, কোন পর্যায়ে গেলে বলে যে তোমাদেরকে খেতে দেব না, হোটেল বন্ধ করে দিয়েছে, কোন পর্যায়ে গেলে বলে যে চিকিৎসা নিতে দেব না, ওখানে হাসপাতাল বন্ধ করে দিয়েছে। লাভ ক্ষতিকার আসলে যোগ করলে শেষ পর্যন্ত লাভ বোধহয় বাংলাদেশেরই হচ্ছে বা এরই মধ্যে হয়ে গেছে। না, আমরা যতটুকু জানি যে ভারত আসলে বাংলাদেশ থেকে যে পরিমাণ মানে অর্থ এখান থেকে আয় করে, বাংলাদেশ তার চেয়ে মানে শতগুণ কমই করে। এরপরও যেটা একটা কথা আছে স্পষ্ট, এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, অনিবার্যভাবে ভৌগোলিক কারণে। যেখানে শেখ হাসিনা বলে গেছেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে, এর মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, তথ্যও আছে। তো ওই জায়গায় ভারত একটা আঘাত পেয়েছে, আর আঘাতের প্রতিক্রিয়া সে এইভাবে দিচ্ছে। তো আবার তাদের এই আঘাত প্রশ্নে আমরা হলাম আক্রান্ত, তারা হচ্ছে আক্রমণকারী। তো আক্রান্ত ব্যক্তি কিন্তু কাঁদে বেশি, চিৎকার চেঁচামেচি বেশি করে, কারণ তার ওই সময় ভাবাবেগও ঠিক থাকে না। ওই জায়গায় আপনি দেখেন বাংলাদেশ থেকে যে প্রতিবাদগুলো হচ্ছে, প্রত্যেকটা চমৎকার প্রতিবাদ, কূটনৈতিক শিষ্টাচার আছে, ওখানে মাত্রা আছে। বিএনপির দিক থেকে তারা লং মার্চ করেছে সীমান্ত এলাকা পর্যন্ত, আবার ভারতীয় হাই কমিশনে তারা প্রতিবাদ দিয়েছে। বিপরীতে দেখেন এখানে যা করানো হচ্ছে, এক একটা নাটক তৈরি করে গণমাধ্যমে ছাড়া হচ্ছে। আপনি বলছেন যে এর শেষ আপনি দেখেন না, এটা আপাতত দেখা যাচ্ছে না। তাহলে ভারতকে এটা মানতেই হবে, বাস্তবতার কাছে আসতেই হবে, রিয়েলিটি মানতেই হবে, যেটা মিস্ত্রি সাহেব শুনতে বেশ ভালো, তাহলে বলে গেছেন যে সামনের দিকে আগাবেন। তো যদি সামনের দিকে সত্যি সত্যি আগান, সেটা ভারতের জন্য ভালো হবে, কারণ দুইটা প্রতিবেশী দেশ যদি গোলমাল করে উভয়ের ক্ষতি হয়। তার চেয়ে আমাদের ক্ষতি, যেটা বলা হচ্ছে, ভয় দেখানো হয় আমাদেরকে যে আমাদের 3 দিকেই ভারত, আমরা ভারতের পেটের মধ্যে আছি। তো পেটের মধ্যে আছি সত্য, পেটের নাভিতে যদি ডিস্টার্ব হয়, গোটা 4 দিকে পেটেরও কিন্তু বিমারি দেখা দেবে। একইভাবে ভারতের বোধহয় মনে করিয়ে দেওয়ার দরকার আছে ভারতকে
যে ভারতের চারদিকে কিন্তু এখন কোনো তার বন্ধু নাই। সেই প্রতিবেশীদেরকে ত্যক্ত বিরক্ত জ্বালাতন করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছে, দক্ষিণ এশিয়ায় ভারত কিন্তু এখন মোটামুটি একা। এটা ভারতের উপলব্ধি করার বিষয় আছে। এতে কি হতে পারে, এই ঘটনা যদি চলতেই থাকে অবশ্যই যেটা হবে বিশৃঙ্খলা একটু বাড়বে। কিন্তু আমাদের সরকার যেভাবে হ্যান্ডেল করছে, জি রাজনৈতিক দলগুলো, বড় দলগুলো যেভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, আবার সরকারি তরফে যে প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটাই চমৎকার। এর মধ্য দিয়ে ভারত বুঝতে বাধ্য হবে যে নতুন এক বাংলাদেশ জন্ম নিয়েছে। তাদের আগের যে বড় ভাই সুলভ আচরণ, সেটাতে একটা ফুল স্টপ বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষের সেই প্রস্তুতি আমরা কতটা দেখছি। আজকে যদিও লং মার্চ হয়েছে, যথেষ্ট আছে প্রস্তুতিটা, মানুষ প্রতিনিয়ত জানাচ্ছে। আপনি আমি কথা বলছি অত্যন্ত শালীনভাবে। ভারতের শুভেন্দু যেভাবে কথা বলে, আমরা ওইভাবে আমাদের কোনো নেতা অথবা আমাদের কোনো দায়িত্বশীল কেউ কথা বলেননি। অথবা ভারতের যাকে আমরা খুব একটু দিদি বলতে পছন্দ করি, মমতা দিদি, নামও বড় চমৎকার, মমতা, তার অবস্থান থেকে তিনিও যে ভাষায় কথা বলছেন, আমরা ওই ভাষায় কিন্তু কথা বলছি না। তাকে তার অবস্থান থেকে সরে আসতে দেখছি। আবার একটু করে ওই যে একটু একটু করে বুঝতে পারছেন, বাস্তবতা মাইনে নিচ্ছেন, মেনে নিতে হবে তাকে। জি, আমি ভারতকেও নিচ্ছে মেনে নিতে হবে। আমি আসবো আপনার কাছে। সৈয়দ মাজহারুল হক সোহাগ, আপনার কাছে একটু আবারও আসতে চাই যে আসলে এর শেষ কি আপনি দেখেন কিনা, যেটি জনাব মোস্তফা কামাল বললেন যেটি চলতে থাকবে। ভারত যে বিষয়টা চাচ্ছে, জি সেটা আসলে সে চায় যে বাংলাদেশের এই উস্কানিগুলো দিয়ে বাংলাদেশের মধ্যেও কিছু মানুষ থাকতে পারে প্রতিক্রিয়াশীল বা আছে, সেইখানে যাতে আমাদেরকে বিশ্বের কাছে তাদের একটা প্ল্যানই মনে হয়েছিল যে অসহিষ্ণু জাতি হিসাবে পরিচিত করা। কিন্তু কামাল ভাই যেটা বললেন যে আমরা ইতিমধ্যে এটার ধৈর্যের পরিচয় দিয়েছি, শালীনতার পরিচয় দিয়েছি। বিশেষ করে আপনি দেখেন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে যেভাবে জিয়া পরিবারের উপর এবং বিএনপির নেতাকর্মীর উপর লক্ষ লক্ষ মামলা, বেগম খালেদা জিয়ার যেভাবে জেল খাটিয়ে নির্যাতন করা হয়েছে, পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। একজন ভদ্র মহিলা, রাজনীতিবিদের বাহিরেও কিন্তু উনি একজন বয়স্ক মানুষ। এরপরে উনি 3 বারের প্রধানমন্ত্রী। ওনার সন্তান ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেল, তারেক রহমান দেশের বাহিরে। তারপরেও দেখেন, আমরা জানি যে তারেক রহমান ওই দিনই এলাকা এলাকায় ফোন করে তার নেতাদেরকে যেন কোথাও নাশকতা বা প্রতিশোধ না নেওয়া হয়। এবং 7 তারিখের যে উনি মহাসমাবেশ করলেন, অনেকে এটার বিপক্ষে ছিলেন, হ্যাঁ, পরামর্শ উল্টাও ছিল। কিন্তু তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তারা জানে যদি আমরা যে নির্যাতন আমাদের নেতাকর্মীদের উপর হয়েছে, যদি স্বাভাবিকভাবেই এটার একটা পাল্টা প্রতিক্রিয়া বাংলাদেশে হবে, কিন্তু হইলে কি হবে, প্রতিশোধ আমরা এটি তাদের প্রাপ্য হতে পারে, কিন্তু আমার দেশের ক্ষতি হয়ে যাবে, দেশের রাজনীতির মান বিশ্বের কাছে নিচে চলে যাবে। এটা যদি আমরা চিন্তা করি, এই উদারতা। সুতরাং কামাল ভাই যেটা বলছেন যে আমরা ইতিমধ্যে আমরা প্রস্তুত, এবং আশা করি আমাদের দেশের মানুষ যারা আছে তারা এইভাবেই ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কারণ প্রতিবেশী, ব্যক্তি হোক, পরিবার হোক, রাষ্ট্র হোক, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী একটা মানুষের মনস্তত্ত্ব যদি আপনি দেখেন, সবচেয়ে 1 নম্বর শত্রু প্রতিহিংসা বলেন, যেটাকে পরশ্রী কাতরতা প্রতিবেশীর মধ্যে কিন্তু থাকে। ঠিক আবার প্রতিবেশী কিন্তু বন্ধু, সবচেয়ে বড় বন্ধুটা বাড়িতে আগুন লাগলে প্রতিবেশী আগে আসে। আর আমাদের রাষ্ট্রের প্রতিবেশী হলো ভারত। আমরা আশা করব যে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে, তাদের সেই যদি কোনো দুরভিসন্ধিমূলক যদি কোনো রাজনীতি থেকে থাকে, তারা যেন এটা থেকে বেরিয়ে আসে। কারণ জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর একটা কথা আছে যে কোনো জাতির আকার আকৃতি দিয়ে কোনো জাতির গুরুত্বকে বিবেচনা করা ঠিক না। তার গুরুত্ব নির্ভর করে সেই জাতির রাজনৈতিক ইতিহাস। কারণ আমরা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন করছি। এই বাংলাদেশ কিন্তু কারো আপুষে সমঝোতায় স্বাধীন হয় নাই। এই অঞ্চলের যে ইতিহাস, স্বাধীনতার আগেও এই অঞ্চলের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। এই আপনি দেখেন, যদি সিপাহী বিদ্রোহ সেই বাংলা থেকে শুরু হয়েছে, এবং প্রথম সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনটাও কিন্তু বাংলা থেকে শুরু হয়। আমরা ভাষা আন্দোলন করেছি। সুতরাং তাদের উচিত আমাদের সাথে এই কুটচাল, অতি কুটচাল না করে, যেটা আপনার প্রতিবেশী সুলভ, শুভ শক্তি সম্পন্ন, যাতে পারস্পরিক সহমর্মিতা এবং সহযোগিতা বিশ্ব দরবারে যাতে আমরা উভয়ই ভালো করতে পারি, তাহলে তাদের জন্য ভালো, আমাদের জন্য। আমি আলোচনা আবারও ফিরব। সুতরাং
তাদের কাছে আমরা আশা করব যেন তারা তাদের যদি দুরভিসন্ধমূলক কিছু থেকে থাকে এটা থেকে তাদের বেরিয়ে আসা, কারণ তাদের কোনো দলের বন্ধুত্ব হওয়া ঠিক না, তাদের বন্ধু হওয়া উচিত এদেশের 18 কোটি মানুষের সাথে তাদের সম্পর্ক। ধন্যবাদ। আমি বিরতি থেকে ফিরে আবার ওই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করি প্রথমে। আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা লক্ষ্য করেছি যে একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার আইনজীবী তিনি এসেছেন এবং সেই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। বলেছেন যে প্রতিহিংসা, প্রতিশোধ এই ধরনের বিচারের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। গণহত্যা সহ গত 16 বছরের যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেগুলো বিচার প্রক্রিয়া আসলে কতটা স্বচ্ছ বা সুষ্ঠুভাবে এগোবে বলে আপনার কাছে মনে হয়, শেষ পর্যন্ত আসলে কতটা বিচারটা হবে? জি, লক্ষণ ভালো, আলামত ভালো। অর্থাৎ জোর করে ঘটনাও তৈরি করতে হচ্ছে না, জোর করে বাদীও জোগাড় করতে হচ্ছে না, জোর করে আসামিও পয়দা করতে হচ্ছে না, সাক্ষীও জোগাড় করা লাগছে না। আবার সাক্ষীদেরকে কথা শিখিয়ে দিলাম একটা, সে কোর্টে গিয়ে বললো আরেকটা, যেটা আমরা আগের অবস্থায় দেখেছি। মাওলানা সাইদি অথবা কাদের মোল্লা, তাদের মামলার সময় আমরা দেখেছি যে সাক্ষীকে একটা পড়িয়ে আনা হয়েছে, কোর্টে দাঁড়িয়ে সে আরেকটা বলে, কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত যে ফাঁসি দেয়া হবে। ওই সাক্ষীদেরকে আবার রাখার জন্য সেফ হোম করা হয়েছিল ঢাকা শহরে কয়েকটা, আবার তাদেরকে ওখানে রাখতে হয়েছে দিনের পর দিন। এবারের ঘটনা কিন্তু একদম তরতাজা। 5 আগস্ট পর্যন্ত যদি আপনি শুধু 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত দেখেন, ওই রক্তের দাগগুলো এখনো শুকায়নি। কিভাবে হত্যা করা হলো কিছু কিছু ফুটেজ কিন্তু আছে, হত্যার পর কিভাবে পোড়ানো হলো ওই ফুটেজও আছে, পোড়ানোর পর কিভাবে সব একত্রিত করে ময়লার মতো ফেলে দেয়া হলো ওই ফুটেজ আছে, আবার ওই লোকগুলোও আছে। কিন্তু গোলমাল ভিন্ন জায়গায়, যেটা মানুষের খুব আকাঙ্ক্ষিত ছিল যে এগুলোর একটা সুনির্দিষ্ট বিচারের পথে যায়, সেই উদ্যোগ সরকার দ্রুত নিয়েছে। কিন্তু গোলমাল হচ্ছে যে বিশেষ করে পুলিশ যারা জড়িত ছিল ওইসব কাজে, ম্যাক্সিমাম কিন্তু পুলিশ সদস্যরা যুক্ত ছিল। ওই পুলিশ সদস্যদের কেউ কেউ কিন্তু এখনো ভালো ভালো পদে আছেন, শুধু পদে আছেন না, 2-4 জন কিন্তু একটু একটু করে পদোন্নতিও নিয়ে নিচ্ছেন। আবার কার মাধ্যমে নিচ্ছেন আমাদের কাছে যতটুকু তথ্য, যেহেতু প্রভাবশালী দল বিএনপির নেতাদের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে তারা এসব হাসিল করছেন। সেটা নিয়ে হয়তো আরেকটা পর্ব হতেও পারে আপনার। তো এই অভিযোগগুলো শুনতেও কষ্ট লাগে। সচিবালয়ে আমরা ব্যক্তিগত কারণেও 2-1 বার যাই, মাঝে মধ্যে পেশাগত কারণেও যাওয়া পড়ে। ওখানে গতকালও কিন্তু ওখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, হাতাহাতির ঘটনাও ঘটেছে। কি নিয়ে? পদায়ন, পদোন্নতি নিয়ে। কারা? বলা হয় যে তারা বঞ্চিত, সত্যি সত্যি বঞ্চিত আছে যারা গত 15-16 বছর বঞ্চিত হয়েছে। কিন্তু এর মধ্যে আবার নতুন পয়দা হয়েছে বঞ্চিত, তারা 15-16 বছরও ভালো ভালো পদ পদবিতে ছিল, এখন আবার তারা বিএনপির সাথে একটা বুকে বুক মিলাচ্ছে। এগুলো কিন্তু লক্ষণ ভালো নয়। এর মধ্যে আবার তাদেরকে পার পাইয়ে দেওয়ার একটা আয়োজনও কিন্তু আমরা দেখছি, নানান ছুতায়, নানান কথায়, নানান ব্যক্তিগত সম্পর্কের কারণে। এটার কিন্তু একটা বন্দোবস্ত অবশ্যই হওয়া উচিত। বাংলাদেশে 71-এর পরে গত 52 বছরে বন্দোবস্ত বিষয়ক এরকম সুযোগ কিন্তু আর আসেনি। 90-তে একটু একটু এসেছিল, বিশেষ করে 3 দলীয় আবহের মধ্যে তারা কথাও দিয়েছিল, কিছু লিখিত চুক্তিপত্র হয়েছিল যে স্বৈরাচারের বিষয়ে তাদের কি সিদ্ধান্ত। এবার কিন্তু ফ্যাসিস্টের বিষয়ে তাদের ওই রকম সিদ্ধান্ত নেই, বরং আমরা সকালে এক সিদ্ধান্ত দেখেছি, বিকালে আরেক সিদ্ধান্ত দেখছি। এটা কিন্তু একটা বাজে সাইন দেখা যাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের প্রশ্নে, জাতীয় পার্টির প্রশ্নে, অর্থাৎ ফ্যাসিস্ট যাদেরকে বলি তাদের সুবিধাভোগীদের প্রশ্নে এটা কিন্তু নিষ্পত্তির বাইরে থেকে যাচ্ছে। সিভিল প্রশাসনে যারা ছিলেন, ধরেন ডিসি সাহেব যারা ছিলেন, ইউএনও সাহেব যারা ছিলেন, আরও তাদের যেই ওই সম্প্রদায়ে যারা ছিলেন, পুলিশের যারা ছিলেন, আরও যদি রাজনৈতিকভাবে বলি 14-তে কারা ছিলেন কোন সব চেয়ারে, 18-তে কারা ছিলেন যারা দিনের ভোট রাতে করে ফেলতে পারেন, যারা মৃত মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারেন, ওই দক্ষ লোকগুলো কিন্তু এখনো আছে। তাহলে সংস্কারের অন্তত বিসমিল্লাতেই উচিত ছিল তাদেরকে শনাক্ত করা। এখন পর্যন্ত ওই কাজটুকু কিন্তু হয়নি। এতে করে সামনে আমরা আবার কোন পর্ব দেখবো একটা ভয় কাজ করছে। তো সেই ক্ষেত্রে ট্রাইব্যুনালেও যদি যে কয়েকটা লক্ষণের কথা আমি বলছি, একটা হচ্ছে
রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছেন তারা কথা বলছেন, সম্মানের সাথে কথা বলছেন, দেলোয়ারকে দেলু বলছেন না, কাদের মোল্লাকে কসাই বলছেন না, অর্থাৎ একটা লক্ষণ কিন্তু ভালো আছে, প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু যেন হয়, স্বচ্ছ যেন হয়। কারণ এখানে তো শুরুতে আমি বললাম জোর করে কোনো তথ্য প্রমাণ জোগাড় করার কোনো দরকার নাই। জোর করে কাউকে সাক্ষী হিসাবে ঢাকায় নিয়ে এসে ক্লাস করিয়ে যে তুমি এটা বলবা, ওইটার কোনো দরকার নাই। স্বজনরা আছেন, এতে করে যদি একটা বন্দোবস্ত হয় যে যত কিছু হয়ে থাকুক এই হত্যাকাণ্ডগুলোর বিচার হোক। হত্যা যে হয়েছে, গণহত্যা যে হয়েছে, এটা তো লুকানোর কোনো সুযোগ নেই। এটার একটা বিচার দরকার, গণতন্ত্রের প্রশ্নে, পরিষ্কার রাজনীতির প্রশ্নে। আসবো আপনার কাছে। আমি সৈয়দ মাজহারুল হক সোহাগ আপনার কাছে আসতে চাই যে এই যে সংস্কার প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, আসলে সংস্কার এবং নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, রাষ্ট্রকে নিয়ে যেতে হলে বা প্রশাসন বা সরকারকে, তাহলে শুধু নির্বাচনও নিশ্চয়ই দরকার। তার আগে সংস্কারও কিন্তু আপনারাও চান, সব রাজনৈতিক দলই কিন্তু সংস্কার চাচ্ছে, কিন্তু সেই সংস্কারের পথে গতি কতটা আমরা দেখছি। একই সঙ্গে যিনি জনাব মোস্তফা কামাল বললেন যে আসলে স্বৈরাচার যে দোষর যারা রয়েছে তারা এখনো প্রশাসনে গেড়ে বসে আছে, সেই জায়গাগুলোতে আসলে আমরা কি ঠিকঠাক ভাবে নজর দিচ্ছি কিনা সরকার? এখানে কামাল ভাই যে কথাটা বলছেন সম্পূর্ণভাবে কথাটা ঠিক না। কারণ আগে একটা কথা প্রচলিত ছিল যে বানরের দইকে ছাগলের দাড়িতে লাগিয়ে দিয়েছে। ঠিক বিএনপি যেহেতু বড় দল, বিএনপির মধ্যে দেখা যায় যে যাই কিছু হয় এখন সাধারণ দেশের মানুষ মনে করে, আপনি বিশ্বাস করবেন না, যে মনে করে বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ নাই বিএনপি ক্ষমতা, এরকম মানুষও আছে দেশে। কেয়ারটেকার এটা মনে করে না। আমাদেরকে আমাদের শিক্ষিত বন্ধু বান্ধব বলে, কিরে দোস্ত 10 জনের মধ্যে 7 জনই বলে তোরাই তো এখন ক্ষমতায়। কিন্তু আসলে কি বাস্তব? এটা বাস্তব কিন্তু এটা না। বিএনপি যে তদবির সবগুলা করে এটা ঠিক না। কারণ বিএনপির মধ্যে দেখবেন কিছু লোক আছে, ওই বিএনপি আছে কিন্তু আসলে তারা বিএনপি না। এটা সবসময় হয়। কারণ সবচেয়ে বাজারে দেখবেন যে হাই ব্র্যান্ডের জিনিসেরই নকল হয়। যেহেতু বিএনপি বড় দল, তার ভিতরে অনেক লোক বা বিভিন্ন কর্মকর্তা থাকে, বিভিন্ন লবিস থাকে। আসলে যে বিএনপি সব করতেছে এটা ঠিক না। এক যেমন হাটে ঘাটে বলে যে বিএনপির একটা প্রচলিত কথা চালু হলো এই আওয়ামী লীগ যাওয়ার পরেই, যে সব হাট ঘাট মাঠ বিএনপি দখল করেছে। এখন এটার বাস্তবতাটা কি? বাজারে একটা কমিটি অবশ্যই থাকতে হয়, যেহেতু আওয়ামী লীগরা চলে গেছে। স্থানীয় তখন পরবর্তীতে যে নেতৃস্থানীয় লোকরা থাকে তাদেরকে এটা ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে হয়, এটাই স্বাভাবিক। তখন এই দায়িত্বটার মধ্যে কেউ কেউ হয়তো বিএনপি করতে পারে। এর হতো যে বিএনপি দখলে নিয়েছে এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক না। এক আরেকটা দেখেন ফেসিস্টদের ব্যাপারে, বিএনপি কিন্তু যখন জামাতরে নিষিদ্ধ করতে চাইল তখন কিন্তু বিএনপি সেটা মানে নাই। আবার ঠিক দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও বিএনপির কথা হলো যে আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না, এটা বিএনপির। কারণ বাংলাদেশ যদি আমরা দেখি এটা কেন, কারণ আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে প্রতিপক্ষকে নির্মূল করার টেন্ডেন্সি। আপনি দেখবেন সব জায়গায় প্রতিপক্ষকে আমরা সহ্য করতে পারি না। কিন্তু বিএনপি কিন্তু এইখানে একটা ভালো পরিচয় দিচ্ছে যে প্রতিপক্ষ একটা থাকার দরকার আছে, তাকে আমার পছন্দ হোক না হোক। কিন্তু মির্জা ফখরুল ইসলামকে বলছিল যে তারপরে কি আপনার সব দলে বলছেন না, আমরা এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দেশের মূল লক্ষ্যের দিকে বিশ্বাসী হতে হবে, উনি কিন্তু এটা বলছেন। তার মানে কি আমাদের বক্তব্য স্পষ্ট যে আমরা প্রতিপক্ষকে নির্মূল করতে চাই না। কারণ আপনি দেখেন যেভাবে 18 সালে বিএনপি যে উদারতার পরিচয় দিয়েছিল এই সরকারকে, দেশটা আজকে ভালো থাকতো, তারা ভালো থাকতো, শেখ হাসিনা ভালো থাকতো। কিন্তু শেখ হাসিনা 18 সালে যে নির্লজ্জতার পরিচয় দিয়ে যেভাবে রাতে ভোট করে বিএনপির, এই জন্য আমাদের নেতা তারেক রহমানকে অনেক কিন্তু কথা শুনতে হয়েছে যে আমাদের এই নির্বাচনে যাওয়াটা ঠিক হয় নাই। কিন্তু ওনার মধ্যে এক ধরনের সরলতা আছে। উনি চেয়েছিলেন যে দেশটা একটা শৃঙ্খলার মধ্যে আসুক, পিছনে যাই হোক। এরা ভাবছিল, আমাদের বিশ্বাস ছিল, দেশের মানুষের বিশ্বাস ছিল যে মিনিমাম 100 সিট হলেও বিএনপি নিয়ে বিরোধী দলে যাবে। কিন্তু আওয়ামী লীগ এই ভদ্রতাটুকু দেয় নাই। কিন্তু যদিও আজকে এই ধ্বংসের স্তূপের নিচে কিন্তু আওয়ামী লীগ পড়েছে। ঠিক এই বাংলাদেশ নিয়ে এই দেশের সহজ সরল মানুষ, ফিরাউলিয়ার দেশ, এই দেশের মানুষের সাথে আন্তর্জাতিকভাবেও যদি কেউ এই মেকিয়াভেলির জড়বাদী দর্শনে বিশ্বাসী যদি রাজনীতির খেলা খেলে, আমার মনে হয় এই ধ্বংসের মধ্যে তারাই পড়তে বাধ্য হবে।
যাই হোক, এই ব্যাপারেও আমার কামাল ভাইকে যেটা বললাম সংস্কার প্রক্রিয়া যে আসলে আমরা কতটা ফ্যাসিস্টদেরকে আসলে ঠিকঠাক বিএনপি এগোচ্ছে? এটা করতে চায় না, এক মিনিটে এটা যদি শেষ দেশের করেন। বৃহত্তর স্বার্থে এটা করতে। আর সংস্কারের ব্যাপারে আমি মনে করি পৃথিবীর কোনো ইতিহাসে আপনি 1000 বছরের ইতিহাসে যদি দেখেন বা গণতন্ত্রের যুগে 200-300 বছরে রাজনৈতিক দল ছাড়া, রাজনীতিবিদ ছাড়া কোনো দেশের মুক্তি বা সংস্কার আসে নাই। রিসেন্টলি যদি আমরা দেখি মালয়েশিয়া বা সিঙ্গাপুর, সেখানেও কিন্তু রাজনৈতিক দল এবং রাজনীতির ব্যক্তির মধ্যে দিয়ে এসেছে। অনেকেই বলে জীবনে উনি রাজনীতি করেন, হয়তো উনি ডক্টরেট রাজনীতির উপর, কিন্তু আমি জীবনে রাজনীতিও করি না, আমার রাজনীতির দলও নাই। আমি কিভাবে দেশের রাজনীতি সংস্কার করব? এটা কি হতে পারে? একটা লোক বিশ্ববিদ্যালয় থেকে MBA করার পরেও তাকে একটা নিচু পদের থেকে তারপর সেই মানে একটা বড় কোম্পানির বড় পদে যেতে হয়, তাকে বাস্তব কাজ শিখে। আর রাজনীতি একটা সোর্ট অফ সাবজেক্ট। এটা কোনোদিন যে রাজনীতি করে নাই, যারা রাজনীতি করে নাই তারা হ্যাঁ নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে যতটুকু দরকার সেই এগুলো তারা করতে পারে। আর সবচেয়ে মোট কথা হলো দেখেন যে সংবিধানের 7ম অনুচ্ছেদে লেখা আছে যে সংবিধানের জনগণের ইচ্ছার অভিপ্রায়। সুতরাং এইবার যে ছাত্র জনতার যে আন্দোলন হলো, এই ছাত্ররা যে রক্ত দিয়েছে, মূল বিষয়টা কি ছিল? অন্যান্য বিষয় তো আছেই, অন্যান্য এদের বৈষম্য বা চাকরির কোঠা, কিন্তু আমাদের অন্তরে কিন্তু একটাই, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার তারা নিষিদ্ধ করেছে। এইটার কারণে বিএনপি দীর্ঘদিন কিন্তু আন্দোলন করে আসছে। চূড়ান্ত পরিণতি অবশ্যই ছাত্ররা করেছে, কিন্তু বিএনপি কিন্তু দীর্ঘদিন আন্দোলন করেছে। বেগম খালেদা জিয়ার জেল কাটা, দেশান্তরিত তারেক রহমান, এগুলো কিন্তু করেছে। কিন্তু আমার কথা হলো এই তাহলে জনগণের ইচ্ছাটা কি? কেয়ারটেকার গভর্নমেন্ট। সুতরাং তখনকার সেই ৫ম সংশোধনী বাতিলের আগে যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে আইনটা ছিল, আমার মনে করি তার আলোকে তাদের সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে দেশকে, আর রাজনীতি যদি আমাদের মনে হয় যে আরো উন্নত হওয়া দরকার, সেটার জন্য প্রেসক্রিপশন রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। যেগুলো আওয়ামী লীগ ভুল করেছে, সেই পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, এগুলা থেকে যাতে আমাদের দলগুলো বেরিয়ে এসে রাজনৈতিক দলকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে, সেই লক্ষ্যে তাদের সুপারিশ থাকতে পারে বা কোনো পদক্ষেপ থাকতে পারে, কিন্তু নির্বাচন দ্রুত দেওয়া উচিত। ফিরছি আলোচনা আবারও একটি বিরতি নিয়ে। প্রিয় দর্শকদের সন্ধান নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই 2 মিনিটের জন্য। আসলে প্রথমে আসি যে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে, অর্থনীতি শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে যে চোরতন্ত্র থেকে চামচাতন্ত্র হরিলুট চলেছে আসলে গত বিগত স্বৈরাচারের 15টি বছর জুড়ে। সেই অবস্থা থেকে এখন আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, বাজারে যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, বিশেষ করে ভোজ্য তেলের দাম বাড়া থেকে শুরু করে সামনে রমজান আসে, এখান থেকে উত্তরণের উপায় কি? জি, খুব সুন্দর কথা বলেছেন আপনি। এটাই হওয়া উচিত ছিল মূল আলোচনা, অথবা রাজনৈতিকভাবে এটাই হওয়া উচিত ছিল মূল দাবি। কিন্তু আমরা দুঃখজনকভাবে যেটা দেখছি যে সংস্কার করতে কতদিন লাগবে এই প্রশ্ন সামনে আসে, কিন্তু পাশাপাশি যদি এই প্রশ্নটা আসতো যে এবং পেঁয়াজের দাম কমতে কতদিন লাগবে, বলে যে নির্বাচন কবে, যদি প্রশ্ন থাকতো যে চালের দাম কমবে কবে, ওটা মানুষের প্রশ্ন হতো। এখন বিএনপি যেহেতু মোটামুটি ক্ষমতায় এসে গেছে, কারো কারো মধ্যে একটা ভাব আছে, যেটা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও স্মরণ করিয়ে দিয়েছেন নেতা কর্মীদেরকে, যে এই চিন্তা বাদ দিয়ে সামনে আরও কঠিন অবস্থা আসছে, সেটার জন্য প্রস্তুত হতে। তো তিনি কোন প্রেক্ষিতে বলেছেন এটা বিএনপির নেতা কর্মীরা ভালো করে বুঝবে, কিন্তু তাদেরও এখন দায়িত্ব আছে। ক্ষমতায় যায়নি, কিন্তু ক্ষমতার কাছাকাছি তারা, এটাই হচ্ছে বাস্তবতা। তো ওই ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ, টার্মিনাল নিয়ন্ত্রণ, এই ক্ষেত্রে ডক্টর ইউনূসদের চেয়ে বিএনপি ভালো করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ টার্মিনাল কারা নিয়ন্ত্রণ করে এটা বিএনপির নেতারা সবাইরে চেনে, ঘরবাড়ি সহ চেনে। আপনি আরেক পর্ব করেন, আমি একদম ধরে ধরে বলে দেবো কার সাথে কার আত্মীয়তা আছে, কি বন্ধন আছে। বাজারে সিন্ডিকেট কারা করে, নিশ্চয়ই ভারতের ষড়যন্ত্রে বা ভারত থেকে এসে কেউ করে না, নিশ্চয়ই আফ্রিকা থেকে আসে না, চাঁদের দেশ থেকেও আসে না। এই সিন্ডিকেট সাহেবদেরকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে চেনে, জানে, এদের দৈর্ঘ্য প্রস্থ সহ জানে। তো তারা তো দিব্যি মাঠ কাঁপাচ্ছে।
আর এই সুযোগে যদি আপনি বারবার বলেন যে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক সরকার না, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, এটা তো সত্য কথা। এটা বারবার বলতে যাচ্ছেন কেন? এটা জেনেই তো তাদেরকে এনেছেন। আনার সময় তো বলেন না যে স্যার আপনি তো শুধু অর্থনীতি ভালো বোঝেন, রাজনীতিতেও ভালো বোঝেন না, আপনারা আমরা চাই না, এই কথা তো বলেন নাই। জিন্দাবাদ দিয়ে সামনে এনেছেন। এখন তাদের ত্রুটি ধরছেন, এতে করে যারা ডিস্টার্ব করার তারা কিন্তু সুযোগ পাচ্ছে। ডক্টর ইউনূসের মুসলমানিত্ব নিয়েও প্রশ্ন তোলে যে ওনার দাড়ি কই, উনি না বিশ্বের সেরা মুসলমান, দাড়ি কই, নামাজ কি ঠিকঠাকভাবে পড়ে, টুপিও তো দেখি নাই কোনোদিন। এই যে অবান্তর কথা কিন্তু সামনে চলে আসছে। পাশাপাশি যারা শিক্ষার্থী অর্থাৎ সমন্বয়ক, তাদেরও তো বেদনা কাজ করে যে তাদেরকে কিন্তু এখন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, বলে যে তারা তো এখনো অনার্স শেষ করে নাই। তো যখন আন্দোলন হয়েছে তখন বলতেন যে বাবা তোমার তো অনার্স শেষ হয় নাই, তুমি এসব আন্দোলনে যাইও না। তখন তাদের আন্দোলনের বেনিফিট নিলেন। আবার তার চেয়ে বড় কথা, যারা মারা গেছে ওই পরিবারগুলোর কি অবস্থা, যারা আহত হাসপাতালে কাটাচ্ছে তাদের কি অবস্থা, ওগুলো আলোচনার মধ্যেই কিন্তু নাই। আপনি ছোট্ট আমি একটা উদাহরণ দিয়ে বলি, ফ্যাসিস্ট কথাটা শুধু একটা দলকে আমি বলতে চাই না। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা মারা গেল, ঠিক আছে, তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর বলা হলো যে ছেলেটা শিবির, অতএব এটার মৃত্যুটা জায়েজ আছে। পরবর্তী যে গুলি করেছে যে পুলিশ অফিসার বলল যে তার জামাতে কানেকশন আছে, অতএব মৃত্যুটা আরো জায়েজ আছে। মারা যাওয়ার পরে তার মা বাবা সহ ভাই বোন স্বজনদের নিয়ে আসা হলো গণভবনে। তারা তখনকার প্রধানমন্ত্রীর সামনে তাদেরকে মেকআপ দিয়ে বসিয়ে দেয়া হলো, একটা স্ক্রিপ্ট করে দেয়া হলো যে তোমরা চুপচাপ থাকবা, কান্দা যা আছে কান্নার পর্বটা এটা আমি কাটবো, আমি বলবো স্বজন হারাদের কত ব্যথা, তোমরা শুধু মাথাটা নাড়বা। তাহলে এই আয়োজনটা যারা করলো, ওই ফেসিস্টরা কোথায়? রংপুরের ডিসি সাহেব কোথায় এখন? রংপুরের বিভাগীয় কমিশনার কোথায়? ওই ইউএনও কোথায়? ওই ওসি কোথায়? এটা কি আমি গিয়ে ধরে দেবো? আপনাদের কাছে লিস্ট আছে না যে এই নাটকটা কারা সাজিয়েছে? সব ফেসিস্ট, সব দোষ শেখ হাসিনার, নট দ্যাট। এটা কিন্তু আরেকটা চালাকি, একদিকে বাতাস ঘোরানো। তো ওনারা কোথায় আছেন ওই সাহেবগণ? তাদেরকে ট্রায়ালে আনেন, এটার জন্য আপনার বিশাল আয়োজনের দরকার নাই। তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে কারা ঢাকা নিয়ে আসলো, কোন পরিবহনে করে এনেছে, ওই বাবদ কি 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 করেছে, কাকে কাকে হাতে নেওয়া লাগেছে, এই বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতি থেকে বেরিয়ে আসার। তো ওইগুলো যদি করতেন, বাজারের সিন্ডিকেটও কিন্তু ভয় পেত যে না কেউ না কেউ ক্ষমতায় আছে। এখন সিন্ডিকেট সরকার দমন করতে পারছে না, এই সুযোগে আপনি বলছেন ডক্টর ইউনূস তো আসলে দেশ চালাতে পারছে না, দেশ চালাতে গেলে আমারই লাগবে। দেশ তো আপনিই চালাবেন, দেশ চালানো রাজনীতিকদের কাজ। এটা নিয়ে আর তর্ক বিতর্কর কিচ্ছু নেই। রাজনৈতিক দলগুলো সুন্দর করে এগুলো দমনও করতে পারবে, পুষতেও পারবে, লালনও করতে পারবে, দমাতেও পারবে, মাঝে মধ্যে ছেড়েও দিতে পারবে। আমরা গত 2-3 দিন সয়াবিন তেল বাজার থেকে তারা উধাও করে ফেলেছে, ম্যাজিকের চেয়েও বড় শক্তি। দেখা গেল আবার যখন 8 টাকা লিটারের দাম বাড়িয়ে দিল, পরদিন আবার দোকান ভরপুর। অর্থ কি? এখানে একটা চাতুরি আছে, চালাকি আছে। তো ওই ক্ষেত্রে যদি আপনি সরকারকে বিএনপির দিক থেকেও সহযোগিতা করার জন্য এগিয়ে যেত, বিএনপি যে আমাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা করে, আমরা সহযোগিতা করি, কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই কিন্তু যে সরকারকে সহযোগিতা করার জন্য গিয়েছে। অথবা যে বিজনেস কমিউনিটি আছে বলছে, বলা এক জিনিস, বারবার বলছে, বলা এক জিনিস, আর 2টা বাক্য মনে করিয়ে দেয়া যে সরকার পারছে না, রাজনীতিকরা ভালো করবে। এটা কিন্তু এক ধরনের খোঁচা। অথবা যারা ডিস্টার্ব করছে তাদেরকে পথ দেখিয়ে দেয়া। এটা নিয়ে বোধহয় বিএনপির নিজেদেরও ভাবতে হবে যে তারা কাজটা সঠিক করছে কিনা। একইভাবে এই সিন্ডিকেটের মধ্যে যারা আছে তাদেরকে তো শনাক্ত করা কঠিন কাজ নয়। উপরন্ত যে বিজনেস কমিউনিটি আছে বাংলাদেশের, আমরা কিন্তু সরকারকে দেখি বিভিন্ন কমিউনিটির সাথে মেল বৈঠক করে, দেন দরবার করে, বায়না কমিটির সাথেও করে, নানান বায়না নিয়ে যারা যায়, কিন্তু আমরা দেখছি না এখনো যে বিজনেস কমিউনিটির সাথে ওইরকম একটা সম্পৃক্ততা গড়ে তোলা, যারা অবশ্যই এখানে ভূমিকা রাখতে পারবে। মাজহারুল হক সোহাগ, আপনার কাছে আসতে চাই, আসলে বিএনপি সহযোগিতা কতটা করছে একটু যদি বলেন, এবং বাজারে যে দ্রব্যমূল্য, আপনি সংস্কার নিয়ে কথা বলছেন, নির্বাচনও হবে, সংস্কারও হবে, সবই হবে, কিন্তু দ্রব্যমূল্য বাজার ব্যবস্থা, সেই ক্ষেত্রে আসলে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? পৃথিবীতে 3 মিনিটে যদি একটু বলেন। আমাদের যে দেহের মধ্যে যতগুলো অঙ্গ পরিচালিত হয় সমস্ত কিছু, এটা আমরা জানি, এটার কোডগুলো মস্তিষ্কে, সবগুলো কোড মস্তিষ্কে। ঠিক একটা রাষ্ট্রের যত কিছু প্রভাব আমরা দেখি, সমস্ত কিছুর প্রভাবটার মূল মস্তিষ্কটা হলো রাজনীতি। রাজনীতি যতদিন পর্যন্ত পরিশীলিত না হবে ততদিন পর্যন্ত
কোনো কিছু সঠিকভাবে পরিচালিত হয় না, এটা পৃথিবীর ইতিহাস। পরিশীলিত কারা করবে? আওয়ামী লীগ পারে নাই, এখন কারা করবে? ইয়েস, এটা আমাদের দেশে হয় কি, এখন কথা হলো যে করবে রাজনীতিবিদ, তার মধ্যে সহযোগিতা করতে হয় জনগণের। জনগণের যে একটা কালচার, দৃষ্টিভঙ্গি, বিহেভ, সমস্তটার প্রভাব কিন্তু এই আমাদের রাষ্ট্র পরিচালনায় প্রভাব পড়ে। কারণ সরকার গিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে ধরিয়ে সবাইকে সবকিছু শেখাতে পারে না, করতে পারে না। কিন্তু এই জনগোষ্ঠীকে তৈরির কাজটা হলো রাজনীতিবিদের। এবং আপনি যদি রাশিয়াতে বলেন, জাপানে বলেন, মেজি বিপ্লব হলো রাশিয়ার সেই বলশেভিক বিপ্লব, চায়না বলেন লালফৌজের বিপ্লব, সব কিছু কিন্তু লিডাররা জনগণকে আগে তৈরি করে নিতে হয়। এবং আমাদের দেশে আমি এও দেখি, বিশ্ববিদ্যালয়ে বসেও কেউ বলে রাজনীতিবিদের দোষ, আর কেউ জনগণই খারাপ। কিন্তু আসলে বিষয়টা কোথায়, এটা কোনটা ডিম আগে না মুরগি আগে, সেটা বাইর করতে পারে না। এই যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, হ্যাঁ, এটি সরকার কি পারছে না, নাকি না সরকার অভাব? এটা সরকার পারার কথা না, পুরাটা সরকার পারার কথাও না। আর কামাল ভাই যেটা বলছে, বিএনপি এটা এখন এই ক্ষুদ্র পরিসরে বোঝানো যাবে না, একজনের কাজ আরেকজনের করে দেওয়া যায় না। আমার পাকের ঘরের যে কাজটা, এটা যদি আমি দায়িত্বে না থাকি, আমার ওয়াইফের ইচ্ছার বিরুদ্ধে বা আমি তাকে দেখিয়ে এটা আমি করে দিতে পারবো না, এটা কেউ পারে না। কারণ রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি ওটা হরাইজন্টাল, সমান্তরাল চলে। এটা একজনকে দায়িত্ব দিলে তাকে ক্ষমতা দিতে হয়। এটা বিএনপি একটা জিনিস জেনে রাখবেন, কারণ সময় সব কিছু বলে দেয়। আমাদের বিএনপির নেতা কর্মীদের ত্রুটি থাকতে পারে, কিন্তু বিএনপির ওভারঅল মানুষ কিন্তু সহজ সরল। দেখবেন এই আওয়ামী লীগ যে কুটচাল দেখিয়েছে 17 বছর, আমরা কি বিএনপির ভুল থাকতে পারে আগে, কিন্তু বিএনপির আমাদের নেতা এখন তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদের ভুল থাকতে পারে, কিন্তু এত চালাকি, এত কুটচাল, এই যে জড়বাদী মেকিয়াভেলির, এবং আমাদের দেশে এইটাও একটা ধারণা যে মেকিয়াভেলি জানলেই বুঝি সে একটা বিরাট পণ্ডিত হয়ে গেল, কিন্তু এটা সম্পূর্ণ মধ্যযুগীয়, এটা একটা জড়বাদী দর্শনের ঊর্ধ্বগতি করার জন্য আমি মনে করি এটা আমাদের যে নির্বাচিত সরকার আসলে সবটাই ঠিক হয়ে যাবে। অপেক্ষা করতে হবে মানুষের, না সেটা না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, দ্রুত এই সরকারকে একটা যদি রুটম্যাপ দিয়ে দেয়, এর মধ্যে যে আমরা নির্বাচন দেব, এর মধ্যে আমাদের এই কাজগুলো করতে হবে। তবে এখন আমি যদি বলি যে এই সরকার অদক্ষ, এটাও বলতে পারছি না, কারণ হলো আমাদের দায়িত্ব তাদেরকে হেল্প করা। কিন্তু তারা ইতিমধ্যে রাস্তাঘাটের যানজট নিরসন থেকে শুরু করে সব কিছুতেই একটা অদক্ষতার পরিচয় ফুটে উঠছে। এটার অনেক কারণ থাকতে পারে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমাদের দেশের আরো কিছু ভ্রান্ত ধারণা আছে যে বিশাল বড় ডিগ্রি দাঁড়িয়ে বলে বুঝি একটা জাতির মুক্তি আনতে পারে। কিন্তু পৃথিবীর কোন জাতির মুক্তি কোনো নোবেল লরিয়েট এনেছে? আমার কথা হলো ইউনূস স্যার, আমি ওনাকে স্যালিউট করি, উনি আমাদের জাতির গর্ব। কিন্তু উনাকে এই যে আমাদের একজন অবৈজ্ঞানিক ধারণা যে উনাকে আনলে রাখলে আমরা এই জাতির বিশ্ব দরবারে উন্নত যাব, এটা মনে একটা ভুল ধারণা। উনারও এক ধরনের সরলতার সুযোগ নিয়ে আমার ভয়, কামাল ভাই যেটা বললেন যে আমাদের দেশে তো এখন আর ফলো করার মতো কোনো বিশিষ্ট ব্যক্তি নাই, কিন্তু আমার ভয় যে এই স্যারের শরীরেও যে কোন কালিমা লেপন করা হয়, আমরা কিন্তু এটাও চিন্তা করি। আমার মনে হয় দ্রুতই একটা রুটম্যাপ দিয়ে যতটুকু সম্ভব নির্বাচনের জন্য যতটুকু দরকার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।